হ্যালো কলিজার বন্ধুরা, আমি তোমাদের রূপা আপু চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। আজকের এই গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা স্থির হয়ে বসে থাকতে পারবেন। তাই গল্পটি শোনার আগে কানে হেডফোন দিয়ে নেন। আর এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হয়ে যায়। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলল, আপনার স্ত্রী গর্ভবতী। আমি রেগে গিয়ে আমার বউকে ডিভোর্স দিতে লাগলাম। তখন আমার বউ চিৎকার করতে লাগলো যে ডিভোর্স দিও না, এই বাচ্চাটা তোমার কারণ। বিয়ের দিনটি সবারই স্বপ্নে পরিপূর্ণ থাকে এবং তারপরে যে বর তার নিজের পছন্দ অনুসারে বিয়ে করেছে, এই দিনটি তার জন্য আরও আনন্দের, এবং তাই এই দিনটি আমার জন্য আনন্দের ছিল। আমি খুশি হয়ে যেই আমার ঘরে ঢুকলাম, সাথে সাথে আমার বউ অজ্ঞান হয়ে পড়ে গেছে দেখে আমি অবাক হয়ে রয়ে গেলাম। আমি ভেবেছিলাম দুর্বলতার কারণে এমনটা হয়েছে, কারণ মেয়েরা বিয়ের আগে একটু বেশিই চিন্তা করে। তার জ্ঞান ফিরিয়ে আনার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়, তাই আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা তাকে শক্তির ইনজেকশন দিয়েছিলেন এবং কিছু পরীক্ষা করেছিলেন এবং পরে তার জ্ঞান ফিরেছিল। কিন্তু পরের দিন যখন রিপোর্ট আনতে গেলাম, ডাক্তার যে খবরটা বললেন সেটা আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার জন্য ছিল যথেষ্ট। এটা কিভাবে সম্ভব হতে পারে? এবং তারপর আমি বাড়িতে এসে আমার স্ত্রীর সাথে এই বিষয়ে আলোচনা করেছি এবং আমি তাকে তালাক দিতেও রাজি হয়েছি। কিন্তু আমার পা চেপে ধরে সে আমাকে যা বলল তা আমার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য ছিল যথেষ্ট। আমি অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? আমার নাম বিশাল এবং আমি একটি উচ্চবিত্ত পরিবারের সদস্য। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম এবং প্রচুর অর্থ এবং ভালোবাসা থাকা সত্ত্বেও আমি বিগড়ে জাহান। কারণ আমার মা খুব ভালো মহিলা ছিলেন এবং তিনি আমাকে খুব ভালো করে মানুষ করেছিলেন। অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি ছিলাম অতি সাধারণ ও সুদর্শন। আমার ক্লাসের ছেলেরা আমাকে সিদ্ধ বলে রাগাত, কিন্তু আমি কখনো কাউকে খারাপ বলিনি, কারণ আমার মা আমাকে ছোটবেলা থেকেই খুব ভালো করে শিখিয়েছিলেন ঠিক আর ভুলের পার্থক্য। আর এখন যখন পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছিলাম, তখন মা আমার বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে লাগল, কিন্তু এ ব্যাপারে আমি তাকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব। কিন্তু আমার নজরে এখনো অবধি কোনো যোগ্য মেয়ে আসেনি, কারণ আমার চারপাশে ছিল যত রাজ্যের বিগড়ে যাওয়া মেয়েরা। কলেজ বিশ্ববিদ্যালয়েও একই রকম মেয়ে ছিল, যাদের সঙ্গে সময় কাটানো যায় কিন্তু তাদের জীবনসঙ্গী করা যায় না। আর এ ব্যাপারে আমার বাবা মা আমার উপর কোনো ধরনের জোর জবরদস্তি করেনি, কিন্তু যতই সময় গড়িয়েছে মায়ের ইচ্ছা ততই বাড়ছিল যে এবার তোমার বিয়ে করা উচিত, কারণ তোমার বয়স বাড়ছে। বলা হয় যে বন্ধন তো আকাশে তৈরি হয়। আর আমি এই বিষয়টাই বিশ্বাস করতাম যে ঈশ্বর আমার জন্য নিশ্চয়ই কোনো যোগ্য মানুষকে খুঁজে রেখেছেন, আর তারপর একদিন আমার সামনে সে এসেই গেল। আমি ছিলাম বইয়ের পোকা, এজন্য ব্যবসার সাথে সাথে আমি বইও পড়তাম। আমার এলাকার কেন্দ্রীয় লাইব্রেরিতে আমি একদিন বই খুঁজতে গেলাম, তখন সেখানেই আমি তাকে দেখতে পেয়েছিলাম। তার সাদাসিধে ভাব আমাকে তার দিকে আকর্ষণ করল, কিন্তু সে আমাকে দেখে এমনভাবে চমকে গেল যেন সে আমাকে প্রথম থেকেই জানত। তার চোখে আমি ভয়ের ছাপ দেখতে পেলাম, আর তাই আমি অবাক হয়ে গেলাম, আমি তো তাকে প্রথমবার দেখছি। সে আমাকে দেখে ভয় পেল কেন? কিন্তু আমি তার সাথে কথা বলার আগেই সে এমনভাবে দৌড় দিল যেন সে আমার থেকে পিছু ছাড়াতে চায়, এবং ব্যাপারটা আমাকে অবাক করেছিল। এই অদ্ভুত ব্যাপারটা আমায় অস্থির করে আমাকে বারবার সেই লাইব্রেরিতে টেনে নিয়ে যেতে বাধ্য করে, এবং কয়েকদিন পর আমি তাকে আবার সেখানে দেখতে পেলাম। তাই আমি তার বাড়ি পর্যন্ত পিছু করলাম। আমি খোঁজ নিয়ে জানলাম ওর নাম কোমল, আর তারা বেশ কিছুদিন হলো এই এলাকাতে শিফট হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হলো সে তার মা বাবার একমাত্র মেয়ে। এর থেকে বেশি আমি আর কিছু জানতে পারিনি। আমি তো তার সিধেসাধা ব্যক্তিত্বে প্রভাবিত হয়েছিলাম। তাহলে সে আমার থেকে ভয় পেত কেন, যখন কিনা আমি তার সাথে আজ পর্যন্ত কথাও বলিনি? তার ব্যাপারে আরও জানার জন্য আমি সুযোগ খুঁজতে লাগলাম, যাতে তার সাথে কথা বলতে পারি। আর বোধহয় সে বুঝতে পেরেছিল, এজন্য সেই সমস্ত জায়গায় যেখানে আমি যেতে পারি সে সেখানে যেন যেতে চাইত না। আর তার এই দূরে পালানোর ব্যাপারটা দিনের পর দিন আমাকে তার প্রতি আসক্ত করেছিল। তারপর ভাগ্য একদিন এমন একটা চমৎকার খেলা খেলল যে কিছুদিন পরে মেয়েটা আমার কোম্পানিতেই ট্রেনি হয়ে জয়েন করল। যেহেতু ট্রেনিংয়ের ইন্টারভিউ আমি নিতাম না, সেজন্য এই মেয়েটির আমার সামনাসামনি হওয়ার কোনো সুযোগ ছিল না। আর যেদিন সে কোম্পানি জয়েন করলো তার দ্বিতীয় দিন আমি বুঝতে পারলাম যে আমার কোম্পানিতে সে এখন চাকরি করতে আসে। আর যেহেতু একই জায়গায় চাকরি করতে আসি, সেই জন্য সে আমার প্রশ্নের উত্তর তো দিতেই পারত। তাই একদিন আমি তাকে আমার কেবিনে ডাকলাম। আমাকে দেখা মাত্রই তার চোখে আমি ভয় দেখতে পেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার থেকে ভয় পাও কেন তুমি? আমি তাকে এমন কেন জিজ্ঞাসা করলাম, যার জন্য সে সেই ঘর থেকেই চলে গেল। বাইরে গিয়ে পরের 2 ঘন্টার মধ্যে সে রেজিগনেশন লেটার আমার টেবিলে রেখে দিল। এই ব্যাপারটা তো আমাকে আরো বেশি অবাক করে দিল।
এবার তো আমি পাগলের মতো তার পিছু করতে লাগলাম। এমনকি আমি আমার বাড়িতেও জানিয়ে দিলাম যে ওই মেয়েটিকে আমি পছন্দ করি। আমার মা তো আমার পছন্দের সব মেয়ের জন্যই যেন তৈরি ছিল, কিন্তু আমি একটা শর্ত দিয়েছিলাম, যখন সম্বন্ধ নিয়ে যাবে তখন আমার ব্যাপারে মেয়েটিকে কিছুই বলবে না, না হলে সে সেই সম্বন্ধে না করে দেবে। মা ঘটককে দিয়ে ওদের ঘরে সম্বন্ধ পাঠালো। আমি জানতাম না যে মা কি বলেছিল আর মেয়েটি কি বলেছিল আর কি করে এই সমস্ত কিছু হলো। শুধুমাত্র 1 মাসের মধ্যেই আমার সম্বন্ধ পাকা হয়ে গেল, কিন্তু সম্বন্ধ হওয়ার পরও আমি তার সাথে কথা বলার চেষ্টা করিনি, কেননা আমার মনে একটা ভয় ছিল যদি আমি তার সামনে যাই তাহলে সে সম্বন্ধে না বলে দিতে পারে। আর সত্যি তো এটাই, আমি তার থেকে আর দূরে যেতে পারতাম না। আমার থেকে সে ভয় কেন পায়, এইসব কথা আমি জিজ্ঞাসা করতে চাইতাম, কিন্তু যখন সে আমার স্ত্রী হয়ে যাবে তখন সে আমাকে কিছুই লুকাবে না। আর তার জন্য জরুরি ছিল যে আমি তাড়াতাড়ি বিয়ের উপর জোর দিই। আমার মায়েরও বিয়ে দেওয়ার তাড়া ছিল, আর ওর পরিবারও সেরকমভাবে বাধা দেয়নি। এজন্য মোটামুটি 1 মাস পরেই আমার বিয়ে ঠিক হয়ে গেল। আমার মা শুদ্ধ সবার মনে হতো আমি এই বিয়েটা যেহেতু নিজের ইচ্ছায় করছিলাম, নিশ্চয়ই মেয়েটির সাথে আমার কথা হয়েছে আগে। কিন্তু সত্যি তো শুধুমাত্র আমিই জানতাম। আমি তো এটাই চাইতাম না যে তার সাথে আমার কথা হোক বা সে আমার ব্যাপারে কিছু জানুক, কেননা আমার মনে ভয় ছিল যে সে হয়তো এই সম্বন্ধে বারণ করতে পারে। সে আমার ব্যাপারে কিছুই জানত না, এদিকে আমিও তার ব্যাপারে শুধু তার নামটুকুই জানতাম। আমি বিয়ের দিনের অপেক্ষা করছিলাম, আর তারপর শেষমেশ বিয়ের দিন এসেই গেল, আর আমি ভীষণ খুশি ছিলাম। যাকে আমি চেয়েছিলাম আজ তাকে আমি পেয়ে গিয়েছি। আর সবথেকে বড় কথা হলো আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার আগে তার সাথে আমি কথাও বলিনি। এজন্য আমি এই ব্যাপারটার জন্য সবথেকে বেশি অপেক্ষা করছিলাম যে সে আমার কাছে আসুক আর আমি তার সাথে কথা বলি। কিন্তু ঈশ্বর আমার জন্য কিভাবে রেখেছিল সেটা তো আমি জানতাম না। বিয়ের পর তাকে যখন স্টেজে আনা হলো তখন সে আমার দিকে চোখ তুলে দেখেনি। হতে পারে সে লজ্জা পাচ্ছিল বা অন্য কোনো ব্যাপারও হতে পারে, কিন্তু যখন আমাকে দেখার প্রথা নিয়ম পালন করা হলো তখন তার চোখে আমি সেই একই ভয় দেখেছিলাম, আর সেই অদ্ভুত অস্থিরতাও, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে আমি তার বর। কিন্তু আমি তো ওকে একভাবে দেখেই যাচ্ছিলাম, কেননা আজ ওকে দেখার আমার পুরো অধিকার রয়েছে। আর কিছুক্ষণ পরেই বিদায়ের নিয়ম শুরু হয়ে গেল। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি অনুভব করছিলাম যে মেয়েটি ভীষণ চিন্তায় ছিল, আর চিন্তার থেকে বেশি সে ভয় পেয়েছিল। কিন্তু আমি তার এই ভয়টাকে দূর করতে চাইছিলাম। আমি অপেক্ষা করছিলাম যে ও আমার সাথে যেন কথা বলে, যাতে আমি তাকে নিজের ব্যাপারে ক্লিয়ার করি, যাতে তার এই ভয়টা শেষ হয়ে যায়। আমি 100% বিশ্বাস করতাম আমার ভালোবাসা দিয়ে ওর মন থেকে ভয়টাকে বের করব। কিন্তু আমি কি করে জানবো যে এটা সেই ভয় ছিল যেটা আমার পরবর্তী জীবনটাকে সম্পূর্ণ নাড়িয়ে রেখে দেবে। বিদায় পর্বের পরে যখন তাকে ঘরে নিয়ে আসলাম, না জানি আমার মা কি নিয়ম পালন করতে লাগলো, কিন্তু ওর চোখে বেড়ে যাওয়া ভয় দেখে আমি চাইছিলাম যে তাড়াতাড়ি আমি ওকে ঘরে পৌঁছে দিই, যাতে আমি তার সাথে কথা বলতে পারি। সব রকমভাবে আমি চেষ্টা করছিলাম যে আমার দিক থেকে কোমলের কোনো সমস্যা যেন না হয়, কিন্তু তার চোখে দেখা ভয়টাকে কিভাবে দূর করব সেটা যে কিছুতেই দূর হতে চাইছিল না। যখন ওকে ঘরে নিয়ে যাওয়া হলো তখন আমার বন্ধুরা আমাকে ঘিরে ধরল। ওরা নিজের মতো করে মজা করছিল, কিন্তু আমি জানতাম যে এই মজাগুলো আমার জন্য নয়। নিজেকে ছাড়িয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে দৌড়ে গেলাম, আর ঘরে পৌঁছানোর আগেই আমার মনে সেই সমস্ত কথা তৈরি করে নিয়েছিলাম যার মাধ্যমে আমি তাকে রিল্যাক্স করাতে পারি, আর তার মাথা থেকে নিজের জন্য ভয়টাকে বের করতে পারি। আমি ভীষণ খুশি নিজের ঘরে গেলাম, আর সে অন্যান্য বউদের মতো মাথায় ঘোমটা দিয়ে বসেছিল। ওর পাশে গিয়ে যখন বসলাম তখন ওর মুখের ভয় আমি ওর ঘোমটার বাইরে থেকেই বুঝতে পারছিলাম। ও আমার কাছে বসতেই আস্তে আস্তে কাঁপতে লাগলো, আর আমি আমার তরফ থেকে ওকে রিল্যাক্স করানোর জন্য হাতের উপর হাত রাখলাম। আর তখনই ঠিক ও হঠাৎ করেই কেঁপে উঠল আর পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। ওকে এতটা ভয় পেতে দেখে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে না জানি আমার থেকে ওর কিসের ভয়। শুনেছিলাম যে মেয়েদের নিজের জীবনকে নিয়ে একটু ভয় তো থাকেই, আর কিছু মেয়ে তো ছেলেদের থেকেও বেশি ভয় পেয়ে থাকে। এই সমস্ত ব্যাপার তো আমি জানতাম, কিন্তু কেউ এতটাও ভয় পেতে পারে এটা আমি জানতাম না। কিন্তু কেউ এতটা ভয়ে কি করে থাকতে পারে যে নিজের জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলে, এই ধরনের ঘটনা তো কেউই জানত না। এজন্য আমি নিজের দিক থেকে পুরো চেষ্টা করছিলাম যে যাতে তার জ্ঞান ফেরে, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না। এজন্য বাধ্য হয়ে আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম। নিজের সাথে মাকেও গাড়ি করে নিয়ে গেলাম। বাড়িতে অনেক অতিথি ছিল, কিন্তু আমি কারোর কান পর্যন্ত এই খবরটা যেতে দিইনি। মা এভাবে হঠাৎ বুকে অজ্ঞান দেখে ভীষণ চিন্তায় পড়ে গেল। আর যখন হসপিটালে তাকে এই মাঝরাতে বধূর কাপড়ে দেখা গেল তখন সবাই সাথে সাথে অ্যালার্ট হয়ে গেল।
ডাক্তার তাকে ভালোভাবে চেক করলো আর বলল সে ভয়ে বা মানসিক চাপে অজ্ঞান হয়ে গেছে। সবাই মোটামুটি জানে যে মেয়েরা বিয়ের জন্য চাপ নিয়ে নেয়, এজন্য সবাই এই ব্যাপারটাকে নর্মাল ভেবে নিল। কিন্তু সত্যিটা কি সেটা আমরা জানি। ডাক্তার তাকে ইনজেকশন ইত্যাদিও দিয়ে 2 ঘন্টায় তার জ্ঞান এসে যাবে বলে আশ্বস্ত করল। সেই 2 ঘন্টা যে আমি কি করে কাটিয়েছি সেটা শুধু আমিই জানি। ডাক্তার সব পরীক্ষা নিলেন এবং বললেন সকালে এসে রিপোর্ট নিতে হবে। জ্ঞান ফেরার মাত্র 2 ঘন্টা পর আমি তাকে বাড়ি ফিরিয়ে আনলাম এবং তার স্বাস্থ্যের কথা ভেবে তার সাথে আর কথা বললাম না। সেও নির্বে কাপড় পাল্টে শুয়ে পড়ল এবং আমাদের সোনালী রাত হাসপাতালের জন্য এভাবেই নষ্ট হয়ে গিয়েছিল। আমি এই নিয়ে অবশ্য দুঃখিত ছিলাম না, আমি শুধু একটা বিষয়েই চিন্তিত ছিলাম, কেন আমার স্ত্রী এত ভয় পেয়েছিল, এবং আমি যে কোনো মূল্যে এটা জানতে চেয়েছিলাম। বিয়ে তো কাটল, এরপর ফুলশয্যার দিন আসলো ছিল, কিন্তু আমি কথা বলতে চাইনি। আমি কোনো অবস্থাতেই সামলাতে পারছিলাম না, তাই রিপোর্ট নেওয়ার জন্য কাউকে না জানিয়ে খুব ভোরেই আমি হাসপাতালে চলে যাই। কিন্তু রিপোর্ট না দিয়ে আমাকে ডাক্তারের ঘরে পাঠানো হয়। এই ব্যাপারটা আমাকে আরও বেশি চিন্তায় ফেলে দিল যে জানি না আমার স্ত্রী কী ধরনের রোগে ভুগছে। ডাক্তার আমাকে দেখা মাত্রই বললেন, আমি যে খবরটা দিতে যাচ্ছি সেটা ধৈর্য ধরে মন দিয়ে আপনাকে শুনতে হবে। আমি সব ধরনের খারাপ খবরের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম, এতটাই যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সবসময় আমার স্ত্রীকে সমর্থন করব এবং যতটা সম্ভব সেরা ডাক্তারদের দ্বারা তার চিকিৎসা করব, কারণ আমার অর্থের অভাব ছিল না। কিন্তু ডাক্তার আমাকে যা বললেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ডাক্তার বললেন, আপনার স্ত্রী প্রায় 3 থেকে 4 সপ্তাহ আগে থেকেই গর্ভবতী। আর এই খবরটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি জানি না কোনো বড় রোগের কথা ভাবছিলাম, আর এটা কি হলো। যে মেয়ের উপর অন্ধবিশ্বাস রেখেছিলাম, বিয়ের আগে যার সাথে কথা বলাটাও জরুরি মনে করিনি, পাছে তার ইজ্জতের দিকে কেউ আঙ্গুল না তুলতে পারে, আর সেই মেয়ে আমাকে বিয়ে করার আগে অন্য কারোর সন্তানের মা হতে চলেছে। হয়তো সে এই কারণেই এত ভয় পেয়েছিল, হয়তো সে কাউকে পছন্দ করত। আমি তো এটাই ভাবছিলাম। হাসপাতাল থেকে বেরিয়ে এসে গাড়ি চালানোর মতো সাহসটুকু পেলাম না। আমি ভাবছিলাম যে আমি যাকে ভালোবাসি সে ইতিমধ্যেই অন্য কারোর সাথে মুখ কালো করে নিয়েছে। তাহলে বিয়ের পরও সে যে আমার প্রতি বিশ্বস্ত থাকবে তার নিশ্চয়তা কি? অতএব আমার আজই তাকে ছেড়ে দেওয়া উচিত, যাতে সে তার গর্ভে যার সন্তান তার সাথেই জীবনযাপন করতে পারে, আর এভাবে এই শিশুটি তার বাবাকেও পেতে পারে। আমি তো শুধুই ভালোবেসেছিলাম, কিন্তু প্রতিটা মানুষই যে তার ভালোবাসা পাবে এটা জরুরি তো নয়, এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে বাড়ির দিকে চলে গেলাম। আমি যখন ঘরে গেলাম সে তখন বিশ্রাম নিচ্ছিল, কিন্তু সেটা নিয়ে আমার আর কিছু আসে যায় না। তাই আমি গিয়ে তার সামনে তার রিপোর্ট বের করলাম এবং বললাম, তোমার জীবনে আমার আগে থেকেই যে আছে তাকে তুমি বিয়ে করলে না কেন? তুমি আমায় বিয়েতে হ্যাঁ বললে কেন? আজ আমি তোমাকে মুক্ত করছি, যাতে তুমি যার সন্তানের মা হতে যাচ্ছ তাকে বিয়ে করতে পারো, আর এই শিশুটিও তার বাবাকে পেতে পারে। কিন্তু আমার কথা শুনে সে কাঁদতে লাগল এবং আমাকে বলল, তোমার ঈশ্বরের দিব্যি, আমাকে তুমি তালাক দিও না। একদিকে তার চোখের জল আর তার মুখের বিবশতা আমাকে চিন্তায় ফেলেছিল, অন্যদিকে আমার হাতে থাকা রিপোর্ট আমাকে আমার সিদ্ধান্তে অটল থাকতে বাধ্য করেছিল। আমার ভালোবাসা আমাকে এমনই এক দ্বন্দ্ব ভরা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু আমি তাকে ডিভোর্স দিতে চাইছিলাম শুধু এই জন্য যে তার পেটে পালিত বাচ্চাটির জন্য আমার চিন্তা ছিল যে কালকেই বা তাকে নিজের নাম দেবে। আমার মধ্যে তো এতটা সাহস ছিল না যে আমি নিজের নাম তাকে দিই। বন্ধুরা, নিশ্চয়ই গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। তোমাদের জন্যই আমার এই গল্পটি নিয়ে এরকম মজার গল্প আমাদের কাছে অনেক আছে, তাই প্রতিদিন গল্প শুনতে আমাদের সাথেই থাকবেন। এরকম গল্প অন্য কোথাও পাবেন না। গল্পগুলো অনেক মজাদার। সবাই গল্পগুলো শুনে মজার কমেন্ট করুন। আমি তোমাদের জন্য কি ধরনের গল্প বানাবো তা কমেন্ট করে জানান। যার কমেন্টে বেশি লাইক করবে তা কি আমার ঠিকানা দিক। বন্ধুরা, সম্পূর্ণ গল্পটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।